TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন TVN অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি দুঃসংবাদ দিয়ে ইমিগ্রেশনের খবর শুরু করব। আজকে আলোচনা শুরু করব। দুঃসংবাদটি হচ্ছে যে এরকম কঠিন হচ্ছে সিটিজেনশিপ পরীক্ষা। কি কারণে অধিক সংখ্যক আবেদনকারীরই আবেদন ডিনাই হতে পারে বা ইন্টারভিউটা ডিনাই হতে পারে, এই ধরনের সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং হাতে সময় থাকলে একই সাথে সেই সিটিজেনশিপ আবেদন যখন আমরা করছি, আবেদন থেকে ইন্টারভিউ পর্যন্ত এই যে আপৎকালীন সময়টা, এই অপেক্ষাকালীন সময়টা আমাদের কি করণীয় থাকতে পারে বা কি করব, সেই বিষয়ে কিছু টিপস আমরা দেব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইরশাদ সামি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আপনি সহ আমাদের সব দর্শকরা ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের টেলিভিশনের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। যদিও আমি একটু দুঃসংবাদের কথাটি বলেছি, সে কারণে যে বিষয়টি নিয়ে যে আমরা জানতে পেরেছি যে খুব শিগগিরই কঠিন হতে যাচ্ছে সিটিজেনশিপ পরীক্ষা, কি কারণে অধিক সংখ্যক আবেদন ডিনাই হতে পারে, এই বিষয়টি নিয়ে আপনি পরিষ্কার করবেন। এবং প্রথমেই আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আমি রেখে দিতে চাই, যাতে আপনার আলোচনা করতে সুবিধা হয়। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই নাগরিকত্ব পরীক্ষায় আসলে কি পরিবর্তন আনা হচ্ছে, এক। দুই হচ্ছে যে নাগরিকত্বের এই নতুন নিয়মগুলো মূলত যারা ইমিগ্রেন্ট আছে তাদের জন্য আরও কঠিন ফাঁদ তৈরি করবে বলে মনে করে। এর ফলে নাগরিকত্বের আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা সত্যই কি বাড়বে, এই বিষয়টি আপনার কাছে থাকবে। এবং সাধারণত যারা দীর্ঘদিন আমেরিকায় বসবাস করছেন কিন্তু ইংরেজি বা ইতিহাস বা ভূগোলে বেশ দুর্বল, তাদের জন্য এই পরিবর্তন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। এবং যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, গুড মোরাল ক্যারেক্টার, এটার যে একটা প্রমাণ, নেইবারহুড বা ওয়ার্কস প্লেস ইনভেস্টিগেশন পুনরায় চালু হচ্ছে কিনা, এটি। এবং আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি আমি রাখতে চাই, যে আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই আছেন একটু আতঙ্কে আছেন যে তারা যে কঠিন যে পরীক্ষাটি হচ্ছে, এক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন তাদের এই নাগরিকত্বের আবেদন করতে যাচ্ছেন বা তারা যে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের বিষয়ে আপনি কি পরামর্শ দিতে পারেন? এই বিষয়গুলোই আপনার কাছে থাকবে, যে এই নাগরিকত্ব পরীক্ষার যে সিটিজেনশিপ পরীক্ষার যেটা কঠিন হচ্ছে, বা অধিকাংশ লোকই মনে করছে যে এই পরীক্ষাটি যদি সত্যি চালু হয়ে যায় তাহলে বেশ সংখ্যক মানুষ এই পরীক্ষায়, সিটিজেনশিপ পরীক্ষায় সাধারণভাবেই ফেল করে যেতে পারে। আপনার কি মত? ধন্যবাদ রানা ভাই। এই জিনিসটা নতুন করে যেটা আমরা বলছি, আগেও ছিল গোলমল ক্যারেক্টার, কিন্তু এখন এমফেসিস দেওয়া হচ্ছে মোর টুয়ার্ডস ইট। এখন যেমন আগে আপনি সিভিক টেস্ট পাস করলে আপনার ইয়েস নো প্রশ্নগুলো জাস্ট দিতে পারলেই আপনাকে ইউজুয়ালি পাস করিয়ে দেওয়া হতো আর কি সিটিজেনশিপ। আগে ইউএসসিআইএস এর একটা ছিল যে কিভাবে সিটিজেনশিপ দেওয়া যায়, এরকম একটা বেশি মানুষকে দেওয়া যায়। আর এখন হচ্ছে যে কিভাবে আপনাকে আটকে দেওয়া যায়। এটা আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রথম 4 বছর যখন ছিলেন তখনও এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু গুড মোরাল ক্যারেক্টারের উপর এত চাপ দেওয়া হয়নি তখন। এখন যেটা করা হচ্ছে, যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে আপনার যদি
সিটিজেনশিপের এখন আপনি পরীক্ষা দেওয়ার আপনার সময় এসে গেছে, ডু ইট সুন অ্যাজ পসিবল। এবং আপনার তারা যেটা বলছে যে গুড মোরাল ক্যারেক্টার সেটা তারা দেখতে পারে এবং আপনার নেইবারহুড ইনভেস্টিগেশনও যেতে পারে। এটা আপনার সিটিজেনশিপ পরীক্ষার ইন্টারভিউর পরে তারা যাবে এবং ওয়ার্ক প্লেসেও তারা যেতে পারেন ফর ভেরিফিকেশন। তো সেই জন্য যা ইনফরমেশন আপনি ফর্মে দিবেন, এভরিথিং শুড ম্যাচ এবং কোনো ইনকনসিস্টেন্সি যেন না থাকে। আমরা রিসেন্টলি যেটা দেখছি যে ইন্টারভিউতে গিয়ে তারা অ্যাড্রেসে অনেক এমফাসিস করছেন এবং 5 বছরের অ্যাড্রেস নেওয়ার কথা তাদেরকে টেস্টে, তারা কিন্তু আপনি ইউএসএ তে একজন আমাদের ক্লায়েন্ট যিনি 10 বছর হয়েছেন এখানে থাকছেন, 5 বছরের আগের অ্যাড্রেস গুলো উনি ঠিক সেভাবে মনে করে পড়ে যাননি আর কি, মনে নেই ওনার। এবং না থাকাটাই স্বাভাবিক, 5 বছর 6 বছর 7 বছর আগে কোন অ্যাড্রেসে ছিলেন। আমরা তো ফ্রিকোয়েন্টলি অনেকেই নতুন নিউ কামার হিসাবে অ্যাড্রেস চেঞ্জ করি। সো ওই অ্যাড্রেস গুলো না থাকার কারণে ওনাকে জাস্ট ফার্স্ট ইন্টারভিউতে, ওনার আরো একটা চান্স আছে বাট ফার্স্ট ইন্টারভিউতে ওনাকে দিলেন না যেহেতু শি কুডন্ট সে। বাট ওয়ারাজ এটা বলছে 5 ইয়ার্স এর অ্যাড্রেস দেওয়ার কথা এবং সেই 5 ইয়ার্স সে দিতে পেরেছে। এটা হচ্ছে যে একটা। আরেকটা হচ্ছে যে আপনার আগে যেমন আপনার অ্যাকসেন্ট যদি ভালো নাও হতো, আপনি প্রপারলি যদি বলতে নাও পারতেন, যদি তারা কোনোভাবে আজ করে নিতে পারতো তাহলে কিন্তু পাশ করিয়ে দিতেন। আর এখন তারা they are also focusing on your accent, how you talking. That is amazing. আমরা এটা নিয়ে মানে খুব বেশি মানে ইংরেজি অ্যাকসেন্টের উপর জোর দিচ্ছে। আমরা যারা বাংলাদেশ থেকে, প্রনাউন্সিয়েশনটা আমার ঠিক হচ্ছে না কারণ অবভিয়াসলি আমরা এটা আমাদের ভাষা না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা শিখছি এখানে 4-5 বছরে, আমাদের ওই অ্যাকসেন্টটা তো পিক করা ইজ নট ইজি। সো অফিসাররা এটা তো ফোকাস করছে, উইচ ইজ, কিন্তু এক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের মানুষ, অ্যাকসেন্টের বিষয়টা যেহেতু আসছে, আমরা তো সবসময় যেহেতু আমরা বাংলাদেশে ব্রিটিশ কলোনিয়াল ছিলাম, 190 বছরের শাসনে ছিলাম, ইংরেজি যে আমরা শিখেছি সেটা ব্রিটিশ অ্যাকসেন্টে শিখেছি। তো ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ একই উচ্চারণ, একই দেখা যায়, কিন্তু বানান ভিন্ন হচ্ছে। তো এই ব্রিটিশ অ্যাকসেন্টটা তো আমাদের ওইটা না ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্টটা না। যেমন আমরা একটা জিনিস বলছি, উচ্চারণ করছি, যদি উচ্চারণটা ঠিক মতো না হয়, দ্য ভ্যালি প্লেস একটা জায়গার নাম হতে পারে, ভিলাই প্লেস বলতে পারে, ভ্যালি প্লেস বলতে পারে, ভিলি প্লেস বলতে পারে, মানুষ ডিফারেন্ট ওয়েতে বলতে পারে। সেটার জন্য যে একটা মানুষকে আটকে দেবে সিটিজেনশিপের ইয়েতে গিয়ে ইন্টারভিউতে, দিস ইজ, আমরা আগে কখনো এটা দেখি নাই। সো এটা আরো এখন হচ্ছে যে যেটা আপনার যদি কোনো ধরনের ইভেন লাস্ট 30 ইয়ার্স যদি আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন থেকে থাকে, দে আর ব্রিঙ্গিং ইট আপ। কোন অ্যারেস্ট যদি থেকে থাকে ওইটাও নিয়ে আসতেছে। ফর এক্সাম্পল, নতুন আমাদের যদি নতুন যারা আসেন তারা অনেক সময় এদেশের সিস্টেমকে জানেন না, অনেক সময় তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। তো এরকম সময় অনেক সময় ফোন কল করে, তারা পুলিশ কল করে কিন্তু ইংলিশ না জানার কারণে হয়তো পুলিশকে এক্সপ্লেন করতে পারে নাই। এখন যেমন ইজিলি দোভাষী অ্যাভেলেবেল, আগে এরকম ছিল না। সো কারো ক্ষেত্রে যদি এরকম ডিভির কেস থাকে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস থাকে, যেমন আপনি ভিকটিম, আপনি পুলিশকে কল করেছেন, বাট যখন পুলিশ এসছে তখন আপনি পুলিশকে এক্সপ্লেন করতে পারেন না আপনার সিচুয়েশনটা, সো আপনি ভিকটিম হওয়ার পরিবর্তে আপনাকেই হয়তো ডিফেন্ডেন্ট বানানো হয়েছিল ওই কেসে। সো দেখেন এই ধরনের কেসগুলো তারা নিয়ে আসতেছে এখন, ইভেন দো শি ওয়াজ আ ভিকটিম, বাট উনি সে সময় এক্সপ্লেন করতে পারেন না ওনার সেলফকে। সুতরাং পুলিশ অফিসারের কাছে যে কথা বলতে পারছেন তার মতো করেই পুলিশ অফিসার রিপোর্ট লিখেছেন এবং যে ভিকটিম তার এগেইনস্টই হয়তো কেসটা হয়েছে এবং সে জানেও না। তো এই ধরনের কেসগুলো তারা নিয়ে আসছে। ওয়ারাজ আমরা যখন অ্যাটর্নি আমরা যাই, আমাদের এই জিনিসগুলো যদি জানা থাকে, আমার ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড কি এবং আমি এক্সপ্লেইন করতে পারি, তখন আমরা এই জিনিসগুলো, এই সিচুয়েশন গুলো আমরা হ্যান্ডেল করতে পারি প্রপারলি। কিন্তু আমার ক্লায়েন্ট যদি আমাকে এটা না বলে এবং ক্লায়েন্ট ভুলে যায় এটা বলতে, দেন ইটস বিকামস ভেরি ডিফিকাল্ট। পরে আমরা ইভেন্চুয়ালি যে অ্যাপিলে উইন করতে পারবো, বাট দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। আমি যেটা বলছি যে মানে এখনকার সিচুয়েশনটা আমরা যেটা এভরি ডে টু ডে দেখছি যে কিভাবে তারা এটাকে ডিফিকাল্ট করে ফেলতেছে।
এবং আরো একটা জিনিস রিসেন্টলি দেখেছি যে ড্রিঙ্ক ড্রাইভিং এর ক্ষেত্রে, যেমন আগে দেখা যেত যে একটা যদি আপনার ড্রিঙ্ক ড্রাইভিং এর কেস থাকতো, ক্রিমিনাল কেস, দেন তারা এটা নিয়ে বদার করতো না। কিন্তু ওয়ারএজ এখন আপনার একটাও স্পিডিং টিকেট থাকলে অথবা একটাও যদি ডিইউআই এর কেস থাকে, দে আর স্টপিং ইয়োর সিটিজেনশিপ। ও, স্পিডিংটা থাকলেও মানে যদি ওভার স্পিডে গাড়ি চালানো যায় সেটা তো জরিমানা দিয়েই শেষ করা যায়, বা রং পার্কিং ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে সেগুলো কি হিসাবে নিয়ে আসা হচ্ছে? এখন সেগুলো নিয়ে আসা হচ্ছে। তারা দেখতেছে যে এটা একটা পারসিস্টেন্ট কিনা, এটা আপনি একই মেথডে করছেন কিনা এই জিনিসটা, দেন দে আর স্টপিং ইট। মানে দেখেন, এটা ডিনাই করতে তারা পারে, এপিলে যে আমরা উইন করতে পারি অবশ্যই পারি, কিন্তু এই যে ভোগান্তিটা ক্লায়েন্টের, যে এই যে প্রবলেমটা তারা ফেস করছে, এটা ইটস লাইক আমরা কেউই এটা আগে এক্সপেক্ট করিনি। আমরা বলতাম ডিইউআই এর কেস একটা থাকলে ইটস ফাইন, ক্রিমিনাল কেস যদি মাইনর ক্রাইম থাকে ইটস ফাইন, বাট রাইট নাও দে আর ফোকাসিং সো মাচ ইনটু ইট। এনি লিটল থিং আপনার থাকবে। ফার্স্ট থিং, আপনি লুকাতে পারবেন না, যদি আপনি লুকান তারা বের করে নিয়ে আসবে। সেকেন্ড থিং হচ্ছে আপনার এক্সপ্লেনেশন করার, সেটা জানতে হবে, হাউ ইউ গোইং টু এক্সপ্লেন ইউর সিচুয়েশন। তো আমরা যদি অ্যাটর্নিরা জেনে থাকি তাহলে আমরা তাদেরকে বলতে পারি, হেল্প করতে পারি, যে লসেন আপনি এভাবে আপনার জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেন। এবং এক্সপ্লেন করার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউএসসিআইএস অফিসার কনভিন্স হয়ে যায় এবং তাদেরকে গ্রান্ট করে দেয় কেস। তো এক্ষেত্রে আপনি যেটা বললেন, আমরা দেখলাম যে ইউএসসিআইএস এর যে ডাইরেক্টর জোসেফ অ্যাডল, তিনি বলছেন যে এই বিষয়টি সম্পর্কে, যেটা বলছেন যে বর্তমানে সিটিজেনশিপ টেস্ট খুব হালকা, সেটি মেমোরাইজ করে সহজে উত্তীর্ণ হওয়া যায় এবং সেটা আইন অনুযায়ী যথার্থ নয়। বর্তমানে এই পরীক্ষাটি কঠোর করার পরিকল্পনা সেজন্য নেওয়া হচ্ছে, একটি কঠোরতর পূর্ণ বা গভীর বোঝাপড়া নির্ভর একটা পরীক্ষা হিসেবে তিনি বলছেন। তো এটি বলছেন ডাইরেক্টর ইউএসসিআইএস এর। তো এটি কবে নাগাদ এটি কার্যকরী হতে পারে বলে আপনি মনে করছেন? এটা আমার এক্সাক্ট ডেটটা এখন মনে নেই, আই ক্যান লুক ইট আপ এন্ড টেল ইউ, বাট সুন তারা এটা করবেন মনে করছেন। যেটা হচ্ছে 100 প্রশ্ন পড়তে হয় আমাদের পরীক্ষার্থীদের, এরপরে ওরা অ্যাড করবে 128 কোয়েশ্চেন। এখন যেমন 10টা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, তার মধ্যে থেকে 6টা আপনি পারলে ইউ আর ফাইন, কিন্তু এর পরের বার তারা 20 কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তো 20 থেকে আপনাকে 12 কোয়েশ্চেন আনসার করতে হবে। তো 28 কোয়েশ্চেন ইজ নট দ্য ফ্যাক্টর। তারা যেটাতে এখন এমফাসিস করছে সেটা হচ্ছে স্পিকিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং। এবং স্পিকিং, আপনি যেটা বলবেন সেটা তাদেরকে বুঝতে হবে। সো সেটার কথাই আমি বলছিলাম যে আমাদের অনেক সময়, আমরা যেহেতু এই ভাষা আমাদের না, আমাদের অ্যাকসেন্টটা অনেক ডিফারেন্ট হয় এবং অনেক স্ট্রং একটা ইয়ে থাকে আমাদের ভাষাগত কারণে। সো এই জিনিসটা তারা এটাতেও ফোকাস করছে যে আপনি এটা ভিলাই হবে, আপনি ভ্যালি ভিলি এগুলো বললে হবে না, যে ভিলাই হলে ইউ হ্যাভ টু সে ইট ভিলাই। সো উইচ ইজ ভেরি ভেরি ন্যারো, বুঝতে পারছেন না? মানে এই তারা ন্যারো ডাউন করছে আর কি সিটিজেনশিপের এক্সামটাকে সাফার করার জন্য। সো স্পিকিং এন্ড আন্ডারস্ট্যান্ডিংটাতে বেশি ফোকাস করছে। তার মানে এবং নো ইয়েস নো কোয়েশ্চেন গুলো তো, ওয়ার্ড গুলো তো তারা ফোকাস করছেন যে নোবেলিটিটা শব্দটার অর্থটা কি, ওয়েপন যেটা ওইটার শব্দটার অর্থ কি। আপনি মানে এগুলো অনেকগুলো শব্দ আছে যেটা ইউজুয়ালি নোবডি ইউজেস ইট, বাট এটা কোয়েশ্চেন ইয়ের মধ্যে এন্ড 400 কোয়েশ্চেনে আছে। সো ওগুলো আপনাকে এক্সপ্লেইন করতে বলা হচ্ছে। তার মানে আপনার যে ওখানে শেষে 100 কোয়েশ্চেন আছে ইয়েস নো, সেটাও আপনাকে থরলি জানতে হবে, যে তারা যদি আপনাকে কখনো স্টপ করে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। অনেক সময় বলবে যে ওকে মিলিটারিটা কি, মিলিটারি শব্দটা কি, কমিউনিজম শব্দটা কি, এই ধরনের জিনিসগুলোকেও মানে ওইটা ব্যাখ্যা করতে হবে। কমিউনিজম শব্দটা কি ওইটা ইংরেজিতে ব্যাখ্যা করতে হবে। তার মানে ভোকাবুলারি কেমন আছে সেটা দেখার জন্য। হ্যাঁ, এটা অনেক সময় অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি আমাদের যারা একটু বয়সপ্রাপ্ত আছেন তাদের জন্য এটা আরো বেশি ডিফিকাল্ট, ইউনো, স্পিকিং এবং বোঝানো তাকে। খালি স্পিকিং না, আমি যে স্পিকিং করছি সেটা তার বুঝতে হবে। দ্যাট ইজ অলসো
পার্ট অফ দ্য এক্সাম, উইচ ইজ আমরা এখন দেখছি যে ডে টু ডে তারা কিভাবে এটাকে টাফ করতেছে এক্সামটাকে। আর বিষয়টি আসলে আমাদের জন্য দুঃসংবাদী, যেটা আমরা বলছিলাম, যেটা আগে খুবই সহজ বিষয় ছিল, খুব রিটেনও খুব বেশি কিছু বলতে, হয়তো বলতো আই পে ট্যাক্স, এটা তুমি লেখো, এটুক বা শুধু যেটুকুন প্রশ্ন করতো সেটুকুন বোঝার মতো একটু হতেই বলতে পারলেই হয়ে যেত, সেটাকে এখন মনে হচ্ছে যে বেশ কঠিনই করে ফেলছে। এবং আপনি যেটা অ্যাপ্রিহেন্ড করছেন, যেহেতু আপনি এটার সঙ্গে সংযুক্ত আছেন, প্রতিনিয়তই এটার সঙ্গে কাজ করছেন, আপনিও বলছেন যে খুব শীঘ্রই এটা হয়তো বাস্তবায়িত হবে। তো সুতরাং সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু এটা এখনও কার্যকরী হয়নি, সুতরাং যারা এই মুহূর্ত পর্যন্ত সিটিজেনশিপ পরীক্ষার জন্য যোগ্য হয়েছেন তারা অতীব তাড়াতাড়ি আপনারা আবেদন করে ফেলুন, যাতে করে এটি কার্যকরী হওয়ার আগেই আপনার এই বিষয়টি, অর্থাৎ আপনার এই সিটিজেনশিপ পরীক্ষাটি সহজভাবে দিতে পারেন। কারণ এখন আবেদন করলে খুব শীঘ্রই, অর্থাৎ 2-3 মাসের মধ্যেই এই দেখা যাচ্ছে যে আপনার ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে। সুতরাং এই সুযোগটি গ্রহণ করুন। এর জন্যই এই বিষয়টি আজকে আমরা আলোচনায় এনেছিলাম। আমরা আরও সিটিজেনশিপ পরীক্ষার যে ইন্টারভিউ, যখন আমরা আবেদন করছি এবং ইন্টারভিউয়ের যে অন্তর্বর্তীকালীন সময়টা, এটা আমরা কিভাবে ব্যয় করব বা আমাদের করণীয় কী হবে, সেটি নিয়ে আপনার কাছে কিছু টিপস জানতে চাইব। তবে বেশ কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ বস্টন থেকে বলছিলাম। জি জি, আবার বলুন। আমার নাম মোহাম্মদ আবু তাহের। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। আমার ইন্টারভিউ আছে আগামী মাসের 4 তারিখ। জি। তো এটা আমার ওয়াইফে আমার জন্য অ্যাপ্লাই করছিল। জি। তো আমার কিন্তু আগে কিন্তু আমার ডিপোর্টেশন ছিল, তো এটা রিমুভ করাইছে আমার লয়ারে। তো এখন কি আমার ইন্টারভিউতে ওই পলিটিক্যাল অ্যাসাইলামের ওগুলো জিজ্ঞেস করবে আমাকে? আচ্ছা, এটাই প্রশ্ন আপনার? জি জি, অনেক ধন্যবাদ জনাব তাহের আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এখনকার ইন্টারভিউ গুলোতে তারা পিছনের অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। সো আপনার পিছনে আপনি যে কেসই করেন না কেন, আপনাকে সেই কেস সম্বন্ধে আপনাকে ফুললি ওয়াকিফাইল হতে হবে, আপনার ফুললি জানতে হবে। তারা আপনাকে কোয়েশ্চেন করে এবং এই ধরনের কেসগুলোতে আমরা দেখেছি ডিটেলস কোয়েশ্চেন করে মেনি টাইমস। অনেক সময় এরকমও দেখা গেছে যে আগে আপনি কেউ একজন অ্যাসাইলাম ফাইল করেছে, কিন্তু যেহেতু উনি দেশে বিয়ে করে ফেলেছে অথবা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে ফর এক্সাম্পল, তখন অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে গিয়ে তাকে সেই ফুল ফ্লেজড অ্যাসাইলাম ইন্টারভিউ তাকে নেওয়া হচ্ছে দেখার জন্য যে ওয়েদার আপনার আগের কেসটা কি কোনো ফ্রড কেস ছিল কিনা। যদি তারা সেটা প্রমাণিত করতে পারে, তাহলে আপনার এখনকার যে অ্যাডজাস্টমেন্ট করেছেন সেটাকেও তারা ডিনাই করবে। সো বি ভেরি কেয়ারফুল। যাই আপনি ফাইল করেন না কেন, আপনার লয়ার ফাইল করুক না কেন, প্লিজ নো অ্যাবাউট ইট। ইন্টারভিউটা আপনার লয়ারের না। আপনার লয়ারের কাজ ওখানে জাস্ট অবজার্ভ করা যে আপনার সাথে অন্যায় কিছু হচ্ছে কিনা, এবং অন্যায় কিছু হলে আপনার লয়ার সেই ইন্টারভিউটা সেখানে স্টপ করতে পারে। আমরা অনেক সময় এটা করেছি, যখন দেখছি যে আমার ক্লায়েন্টের সাথে অন্যায় কিছু আচরণ করা হচ্ছে, সো আই ইমিডিয়েটলি স্টপ দ্য ইন্টারভিউ। সো সেটা আপনার লয়ার করবেন। কিন্তু আপনি যদি স্মুথলি এভরিথিং করতে চান, তাহলে আপনি আপনার প্রিভিয়াস যে কোনো অ্যাপ্লিকেশন যা আপনি করে থাকেন না কেন, ইভেন আপনি বাংলাদেশের থেকে, আমি জাস্ট যেহেতু আমরা বাঙালি সেজন্য বাংলাদেশ বলছি, আপনার দেশ থেকে যেখান থেকে আপনি ভিসা নিয়ে এসছেন, সেই ভিসা অ্যাপ্লিকেশন আপনি কি লিখেছেন সেটাও আপনার জানতে হবে। এবং সেটা যদি আপনি না জানেন, হয়তো কোনো এজেন্সির মাধ্যমে করেছেন, আপনার কাছে সেটা অ্যাক্সেস নাই, just try to get it. Ask your lawyer how to get it, they will help you. Take it. কারণ এটা নিয়েও কেস ডিনাই করে যে আপনি ওই অ্যাপ্লিকেশন আপনি এভাবে লিখেছিলেন, এই অ্যাপ্লিকেশন আপনি লিখছেন, আপনার দুই রকম কথা বলেছেন, আপনার কেস ডিনাই করতেছে। They will just need any little simple mistake by you and they will deny it. অনেক পরে ইভেন্চুয়ালি আমরা অ্যাপিলে এটা উইন করতে পারবো, বাট দ্যাটস গোনা টেক another 2 years. So why wait 2 years? Do it right now.
অনেক ধন্যবাদ জনাব তাহের আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। অর্থাৎ আপনি যেটা বিষয়ে সিটিজেনশিপ পরীক্ষা দেবেন বা যেটার জন্যই যাবেন, আগের পূর্বের যা কিছু আছে সব কিছু আপনার নখদর্পণে রাখবেন এবং খেয়াল রাখবেন আগের যে কেসে বা যে তথ্য বা বিবরণী বা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেটা যখন ইন্টারভিউ দেবেন সেগুলো যেন একই রকম থাকে। আপনার প্রশ্নের জন্য রানা ভাই, ধন্যবাদ। জি, আমি একটা অ্যাড করতে চাই। সিটিজেনশিপ আমরা বলছিলাম, কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট, যেটা জি। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে পার্টিসিপেট করি। তো এমন কোনো কথা বলবেন না অথবা এমন কোনো কিছু দিবেন না যেটাতে আপনাকে পরে আপনার সিটিজেনশিপের সময় অথবা আপনার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন হোক অথবা আপনার ভিসা পারপাসে হোক, তারা আপনার সোশ্যাল মিডিয়াতে যায় এবং চেক করে। সো আপনাকে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ শেয়ারিং এন্ড হোয়াট আর ইউ সেইং। তো কারণ এটাকে মানে আপনাকে, ইটস ইটস ভেরি ইম্পর্টেন্ট। কি জন্য, যে তারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখে এমন কিছু পায় যে আপনার তাদের পলিসি তাদের ইয়ের এগেইনস্ট, দেন দে উইল ইউজ দ্যাট এগেইনস্ট ইউ। সো অনেক ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি আরও একটু টিপস দেওয়ার জন্য। আমরা আবার টেলিফোনে একটু যাই, তার আগে একটা কোশ্চেন আমি ফেসবুক থেকে নিতে চাই। মোহাম্মদ মহিউদ্দিন ওকলাহোমা থেকে বলছেন, তিনি বলছেন, প্লিজ গিভ মি অ্যাডভাইস, মাই মাদার 66, শি ডাজন্ট নো এনি ইংলিশ, সো হাউ ক্যান অ্যাপ্লাই ফর হার? Thank you. Your mother is 66. If she has medical issues, like she has physically, she's chronic diabetic, chronic blood pressure, or memory loss, or she has Alzheimer, or she has dementia, anything like that, then we can request for waiver. If her doctor gives the form and 648 form, if they help us fill it in properly, then we can apply for her, and we can request for her interview waiver through that. এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আপনি যদি এই দেশে 20 বছরের বেশি থাকেন এবং আপনার বয়স 65-র উপরে হয়, তাহলে আপনি এখানে অনলি 20টা প্রশ্ন, জাস্ট মুখে আপনি 20টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হয়। সেটা হচ্ছে ভেরি ইজি একটা এক্সাম, 20টা প্রশ্ন, ভেরি বেসিক, এন্ড she doesn't have to know English, she can answer it in her own language. অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন, নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়েই আমরা আবার টেলিফোনে যাব। রাসেল শিহাব, তিনি বলছেন যে আমি পার্মানেন্ট রেসিডেন্স ফর লং টাইম, legally came to USA, but I got a subway fine few years ago, but I paid right way. I didn't have any intention to do that, but that time I was new, tried to swipe couple of times, but turnstile didn't open. That's why I had to take exit gate, and then someone gave a yellow ticket, which I paid online right way. My question is, will there be any issue to get citizenship? I regret that I should have got the citizenship long time ago. Now I am trying to go for it. If you answer this question, এই ব্যাপারে আপনার কি উত্তর আছে? Thank you. That is a ticket. That is not an arrest. If the police officer arrested you or gave you a DAT ticket, then you can mention that you have a DAT ticket or this is a subway violation ticket. So you are not arrested. This is not police. You can avoid. If it's only one, you can avoid. But if they ask you this question during the interview, you should be truthful and tell them. And if you have like some kind of proof that you have paid, then you can carry it with you. But if they don't ask, I don't see why should you like this is a violation. Okay. অনেক ধন্যবাদ রাসেল সাহেব আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াইসলাম, আমি ফয়সাল বলছি ব্রঙ্কস থেকে। জি। তো আমার প্রশ্ন হচ্ছে, অ্যাসাইলাম মামলায় গ্রিন কার্ড পাওয়ার পরে বাংলাদেশে যাওয়াটা কতটুকু নিরাপদ? কারণ আমি তো এর আগে বলছি যে
বাংলাদেশে গেলে আমার জন্য হুমকি স্বরূপ আছে। জি। সেই জন্য আমি এটা জানতে চাচ্ছি ক্লিয়ারলি, আসলে কোনটা ভালো হবে, যাওয়াটা ভালো হবে নাকি না যাওয়াটা ভালো হবে। অনেক ধন্যবাদ জনাব ফয়সাল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। যে আপনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া। হ্যাঁ, তো ডোন্ট গো। এটা আমি সকল গ্রিন কার্ড হোল্ডারদের বলছি রাইট নাও, আনলেস ইউ রিয়েলি নিড টু গো, ডোন্ট গো। কারণ এখন তারা অনেক ছোট ছোট জিনিস নিয়ে তারা প্রশ্ন করতেছে। আপনি এন্ট্রির সময় বিভিন্ন জিনিস তারা দেখছে। ফর এক্সাম্পল, অনেক সময় আমরা অনেক বছর পরে যদি যাই, আমরা একটু লং টাইম থাকতে পছন্দ করি, অনেকেই করে 6-7 মাসের বেশিও থেকে যায় অনেক সময়। এবং সেরকম যারা ব্যাক করছেন তাদেরকে অনেককেই প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, এবং তাদেরকে এন্ট্রির সাথে সাথে প্রমাণ করতে হচ্ছে যে আপনি ওনার এখানে জব কিরকম আছে, উনি কোথায় অ্যাড্রেসে ছিলেন, ওনার ট্যাক্স রিটার্ন ক্লিয়ার আছে কিনা, ওনার ব্যাংক স্টেটমেন্ট, অল দিস সর্ট অফ থিং। এবং আপনাকে 4-5 ঘন্টা ওখানে বসিয়ে রাখতেছে আপনাকে। ইটস জাস্ট আ হ্যাসেল। আমেরিকাতে 50 স্টেট আছে, সো জাস্ট ভিজিট দেম রাইট নাও। এখন একটু বাইরে না গেলে বেটার। এবং কারো যদি অনেক আগেরও ক্রিমিনাল কনভিকশন থাকে, আই উইল সে বেটার বি কেয়ারফুল রাইট নাও। অনেক ধন্যবাদ ফয়সাল সাহেব আপনার প্রশ্নের জন্য। আসলে অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু এই গ্রিন কার্ডটা পেয়েছেন, অ্যাসাইলাম উইন করেছেন। সুতরাং আর কিছুদিন অপেক্ষা করে সিটিজেনশিপটা নেওয়ার পরে না হয় চিন্তা করবেন দেশে যাওয়ার জন্য, কারণ আপনি তো বলেছেনই দেশে আপনার নিরাপত্তা নেই। তাহলে এখন গ্রিন কার্ড পাওয়ার পরে নিরাপত্তা এসে গেল, এই প্রশ্নটি তো আসতেই পারে। সুতরাং এখন যেহেতু সময় খারাপ, সুতরাং বিষয়টা মাথায় রেখে সিদ্ধান্ত আপনি নেবেন। রানা ভাই, এটা এখন না, আগেও এটা হয়েছে যে যখন আপনি অ্যাসাইলাম করে গ্রিন কার্ড নিয়েছেন এবং আপনি দেশে গিয়েছেন আবার ফেরত আসতেছেন, তখন আপনাকে আপনাকে স্টপ করেছে, এবং আগেও এটা হয়েছে, এরকম ঘটনা ছিল। তবে এখন সময়টা আরো বেশি খারাপ। সুতরাং আপনার বিষয়টা আপনি নিজেই চিন্তা করুন, তবে আমরা পরামর্শ দেব না যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ ফয়সাল সাহেব আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আজহার চৌধুরী। জি। আমি আমার বাবার জন্য কোশ্চেন করতে চাচ্ছিলাম, ওনার সিটিজেনশিপ। জি, করুন। তো উনি 2023 মার্চে সিটিজেনশিপ পাস করছেন। জি। তো উনাকে ওই সময় ওরা ওথ ক্যান্সেল করে বলছে যে এখনো রিভিউ করা লাগবে ওনার কেস বলে, এখনো পর্যন্ত উনাকে আর ওথ দেওয়া হয় নাই। আমি 2বার ইউএসসিআইএস এর সাথে যোগাযোগ করছি, তো ওরা একই রিপ্লাই দেয় যে ওয়ার্কলোডের কারণে 6 মাস সময় লাগবে প্রসেসিং করতে, কিন্তু এটার পরে আর কোনো রিপ্লাই আসে না। এখন কি করণীয় আপনার, এটাই তো? জি জি। আর ওনার কি আর সিটিজেনশিপ এক্সাম দেয়া লাগবে কিনা, কারণ ওরা অলরেডি বলে ফেলছে যে উনি পাস করছে। পাশ করছে, ওথ হয়নি, এটাই হলো আপনার প্রশ্ন, কি করণীয়? অনেক ধন্যবাদ জনাব আজাদ চৌধুরী আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ ভাইয়া, আপনি ইউএসএ এর সাথে যোগাযোগ করতে পারেন, রিভিউ করবে। ইটস লাইক 2023 বলছেন, এখন 2025 শেষ হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, সো ইউ ক্যান নক ইউএসসিআইএস, আপনি করেন, অথবা কোনো একজন অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ করেন দে ওয়াই দে আর হোল্ডিং হিম, আর ওনার কি কোনো প্রিভিয়াস কনভিকশন অথবা ক্রিমিনাল অফেন্স আছে, অথবা প্রিভিয়াস কোনো অ্যারেস্ট আছে, অথবা ইভেন কি ডিভি ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস আছে কিনা। এগুলো যদি না থেকে থাকে তাহলে আপনি পুশ করেন এবং আপনার এটা তাড়াতাড়ি ওথের ডেট নেওয়ার চেষ্টা করেন। ওথ না হলে কিন্তু আপনি সিটিজেন না কিন্তু। সো ওথটা ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এবং আমি এটা আগের একটা আমাদের কেস নিয়ে বলি। আমার 2টা কেসে অনেক আগে 2000 লাইক প্যান্ডেমিকের আগে আমার একটা কেস এরকম অনেকদিন তারা সময় নিচ্ছিল। পরে আমি ম্যান্ডামাস অ্যাকশন ফাইল করেছিলাম ইউএসসিআইএস এর এগেইনস্টে, এবং ইউএসসিআইএস সেটা আমাকে উইদিন 2 উইকস এর মধ্যে দিয়ে দিয়েছিলেন, এবং 2টা কেসই আমার ম্যান্ডামাস করার পরে দিয়েছেন। কিন্তু আপনার দেখতে হবে যে যেই ক্লায়েন্টের জন্য আপনি ম্যান্ডামাস করছেন সেই ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কিনা। অনেক ধন্যবাদ আজাদ চৌধুরী। এই প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাচ্ছিলাম যে যেহেতু 2 বছর
23 সালের মার্চে ওনার পরীক্ষা হয়ে গেছে, এটা আগস্ট চলছে, অর্থাৎ 2 বছর 5 মাস হয়ে গেছে, 2.5 বছরের মতো। সেক্ষেত্রে যদি যে কারণগুলো আপনি বললেন, কোনো ধরনের অপরাধমূলক যদি কাজ না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি একজন অ্যাটর্নির সঙ্গে, নিশ্চয়ই আপনার অ্যাটর্নি আছে, যদি না থাকে একজন ভালো অ্যাটর্নির সঙ্গে আলাপ করে ম্যান্ডামাস করতে পারেন, তাতে করে আপা যেটা বললেন 2 সপ্তাহের মধ্যেই হয়তো একটা খবর আসবে। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার রাশিদ ব্রঙ্কস থেকে বলতেছি। জি, আমার স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে 2023। তো EB4 ক্যাটাগরিতে ব্যাকলগটা অনেক লং, এতদিন ধরে অপেক্ষা করতেছি। এর মাঝে ওয়ার্ক পারমিটটা তুলে নেওয়া হয়েছে এটা থেকে, তো কোনোভাবে রিনিউয়াল করা যাবে না। ইউএসএস অফিসিয়াল পেজে আপলোড করা হয়েছে MS-13 গ্যাং মেম্বারের 800 জন সদস্য I3 অ্যাপ্রুভ হয়েছে। এমন অবস্থায় আমাদের ভবিষ্যৎ কি, গ্রিন কার্ড পাওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা সুযোগ আছে কিনা? ব্যাকলগটা কবে ছুটতে পারে? আপনি একটু লাইনে থাকবেন যদি অ্যাটর্নির কোনো প্রশ্ন থাকে। অনেক ধন্যবাদ রাশেদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি সামি, উনি বলেছে উনি Juvenile. স্পেশাল জুভেনাইলের কেস, স্পেশাল জুভেনাইলের কেস ব্যাকলগ আছে, এটা আগেও ছিল এখন, এবং এটা আস্তে আস্তে তারা কেস রিচ করবে। ইটস নট ইটস গোয়িং টু হ্যাপেন, ইটস নট তারা বন্ধ করে দিচ্ছে না কমপ্লিটলি। সো একটু ওয়েট করতে হবে, যেমন ইউ ভিসাতেও ওয়েট আছে। সো ইউ হ্যাভ টু ওয়েট, দে উইল গেট টু ইয়োর কেস। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম লাহা। জি, আমার একটা প্রশ্ন ছিল মামার কাছে। জি, আমার বোনের মেয়ে, ও অ্যাসাইলি, তো ও বিয়ের মাধ্যমে ও কন্ডিশনাল যে গ্রিন কার্ড ওটা পেয়েছে। জি, এখন এটা রিমুভ করার সময় চলে আসছে, তো এটার জন্য আমাদেরকে কি কি ধরনের পদক্ষেপ না নিতে পারো? আর একটা হচ্ছে যে ওনার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তো ওই মেয়েও সিটিজেন, ছেলে হচ্ছে অ্যাসাইলি, তো বিয়ে করলে কি কোনো সমস্যা হবে? অনেক ধন্যবাদ। আপু, আপনার দুইটা কোয়েশ্চেন আলাদা, একটা হচ্ছে আপনার বোনের মেয়ের সম্বন্ধে কোয়েশ্চেন করছেন, আর একটা ওনার ছেলে বলতেছেন, আমি বুঝতে পারছি না। ওই বোনেরই ছেলে। ওকে, বোনের ছেলে, সেটা আলাদা প্রশ্ন। উনি অ্যাসাইলি, উনি কি বিয়ে করতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ, ওনার মা হচ্ছে অ্যাসাইলি, কিন্তু ও হচ্ছে মানে মায়ের আন্ডারে। ওকে, আন্ডার এজ। বিয়ে যখন করবে তাহলে উনি মায়ের অ্যাপ্লিকেশন থেকে তখন ইয়ে হয়ে যাবে, আউট হয়ে যাবে। ওকে, আর হচ্ছে মেয়ের যে কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করতে হবে, ওটা আপনাকে ওনার এখানে আসার 1 বছর 9 মাস পরে আপনি করতে পারেন। 2 বছরের কন্ডিশনাল, তো তখন আপনাকে তার ডকুমেন্ট দিতে হবে। যদি সে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকেন, জয়েন্টলি অ্যাপ্লিকেশন করেন, তাহলে তাদের জয়েন্ট ডকুমেন্টেশন দিতে হবে। তাদের যদি কোনো চিলড্রেন থাকে সেটার প্রমাণ দিতে পারেন। যদি না থাকে, মেয়ে যদি কনসিভ করে, সেই কনসিভেরও ডাক্তারের একটা লেটার দিতে পারে। প্লাস তাদের জয়েন্ট লিভিং, জয়েন্ট ফটোগ্রাফ, ট্যাক্স রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট, এবং যদি কাজ করে থাকে ওইটার ইনফরমেশন, প্লাস 2 জনের আইডির ইনফরমেশন, একই জায়গায় 2 জনের আইডি, অল দিস আপনি দিয়ে সাবমিট করতে পারেন। এখন যেটা হচ্ছে, যদি কেউ কন্ডিশন রিমুভ করার জন্য দিয়ে থাকে, এগুলো করতে চায় এসব অ্যাপ্লিকেশন, আপনাকে সম্পূর্ণ সব ইনফরমেশন একসাথে দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ দেখা যাচ্ছে এখন তারা ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করার সেটা সুযোগ দিচ্ছে না। এবং আরেকটা নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, যেটা আগে তারা দিত, আপনাকে একটা সুযোগ দেওয়া হতো যে অন্য অন্য ডেফিসিয়েন্সি যা আছে সেগুলো প্রোভাইড করো, সেই জিনিসগুলো তারা এখন সুযোগ দিচ্ছে না। সো আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা করবেন, প্রপারলি করবেন, একজন লাইসেন্স ইমিগ্রেশন অ্যাটর্নির দ্বারা করবেন, এবং
প্রপারলি সবগুলো ডকুমেন্টেশন প্লাস তাদের যে নির্ধারিত ফিজ আছে সব একসাথে দিয়ে করবেন, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই না হয়। এটা হচ্ছে একটা। আরো দেখা যায়, জেনারেলি আমি এটা বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিটিশনার আর বেনিফিশিয়ারি মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা এখন খারাপ যাচ্ছে। হয়তো ওনারা কোনো ডিভোর্সের মধ্যে দিয়ে যাবেন, অথবা তারা এখন সেপারেশনে আছেন, অথবা হাজবেন্ড তার জন্য কন্ডিশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে চায় না। এরকম যদি হয় এবং তাদের কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থেকে থাকে, তাহলে উনি সেলফ পিটিশন করতে পারেন। হাজবেন্ডের সাপোর্ট ছাড়াও, এই জয়েন্ট ডকুমেন্ট গুলো ছাড়াও তার অন্য প্রমাণ দিয়ে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স যদি থাকে যেটা পুলিশ রিপোর্ট অথবা ডাক্তারের রিপোর্ট দিয়ে প্রমাণিত যদি হয়, অথবা কেউ যদি আই উইটনেস থেকে থাকে তার যে উনি ভায়োলেন্সের ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, সেইগুলো সব এফিডেভিট সহ এটা প্রমাণ করা যায়। সো সেই ক্ষেত্রে আপনি জয়েন্ট ডকুমেন্ট দিচ্ছেন না, কিন্তু আপনি অন্য ডকুমেন্ট দিয়ে দেখাচ্ছেন যেখানে যে আপনাদের সম্পর্ক ভালো ছিল না, আপনি সাম কাইন্ড অফ অ্যাবিউজের শিকার হয়েছেন ইউএস সিটিজেন অথবা ইউএস লফুল পার্মানেন্ট রেসিডেন্সের দ্বারা, যার জন্য আপনি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করছেন যে আপনি সেলফ পিটিশন করছেন আপনি আপনার কন্ডিশনটা রিমুভ করার জন্য। কিন্তু সেখানে আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনার যেটা ম্যারেজটা সেটা গুড ফেথ ম্যারেজ ছিল, নট জাস্ট টু ইভেড দ্য ইমিগ্রেশন ল। অনেক ধন্যবাদ নাহার আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ব্রাউন থেকে বলছি, আমার নাম তাহমিনা। জি। আমি আমার ছেলের জন্য অ্যাপ্লিকেশন করছি 19-এ, কিন্তু আমাকে একটা ইমেল দেওয়া হয়েছে। আমি আপনাকে ইংলিশে পড়ে শোনাই। We updated how we display information about case estimate on the My Progress tab. Then estimated time until you case decision 19 months. Then second one, they say here this is estimated will be updated is we progress is your in some case obligation appointment and interview will not be necessary. আমরা বুঝতে পারছি আপনার স্ট্যাটাসটা কি। আমি তো দিদি আমার ছেলে অ্যাপ্লাই করতে। জি, অ্যাটর্নি ইরশাদ সামি। আমি আপুর উনি এখানকার সিটিজেন? হ্যাঁ, উনি সিটিজেন, ওনার ছেলের জন্য আবেদন করেছেন। ছেলের জন্য অ্যাপ্লাই করেছে। এটা ছেলে বিবাহিত, দুটো বাচ্চা। একটা লেটার যেটা আপনাকে টাইমের বলছে যে আপনার ওয়েটিং টাইম আছে, অল দিস। তো আপনি আপনার যে অ্যাটর্নির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাটর্নির সাথে এটার কথা বললে বেটার হবে, কারণ এটা স্পেসিফিক। আমরা এখানে আসলে জেনারেল কিছু ইনফরমেশন, অল্প অল্প ইনফরমেশন নিয়ে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি। দিস ইজ জাস্ট মানে একটা, এটা কোনো অ্যাডভাইস না, জাস্ট আপনাদের পথ নির্দেশনা দেওয়া আর কি। সো স্পেসিফিক কোয়েশ্চেন, স্পেসিফিক কেস সম্বন্ধে আপনাকে আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে হবে। অ্যাটর্নি না থাকলে একজন অ্যাটর্নির অবশ্যই নেওয়া উচিত, স্পেশালি এখন যে সময় যাচ্ছে। এভরিথিং ইউ ডু উইথ ইমিগ্রেশন, ডু ইট উইথ দ্য প্রফেশনাল, আদারওয়াইজ ইটস ভেরি হাই রিস্ক দ্যাট আপনার অ্যাপ্লিকেশন ডিনাই হওয়ার চান্স ভেরি হাই। অনেক ধন্যবাদ তাহমিনা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি মোহাম্মদ আলী বলতেছি কুইন্স থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নি ম্যাডামের কাছে যে আমার I-130 ইন্টারভিউ ছিল জুলাই 30 তারিখে। জি। তো আমি, আমার ওয়াইফ সিটিজেন, আমি অ্যাসাইলাম সিকার। জি। তো আমি ইন্টারভিউতে যাওয়ার পরে আমাকে অফিসের নিচে ভিতরে নেওয়ার পরে অফিসার বলতেছে যে তোমার ফাইল আমাদের কাছে এখনো আসে নাই, তো আমরা তোমাকে রিস্কেডিউল করব 2 মাসের ভিতরে, তুমি এখন যাইতে পারো। পরে আমরা চলে আসছি। এখন অনলাইনে দেখাইতেছে যে আমরা ইন্টারভিউতে যাই নাই, কেউ ইন্টারভিউতে অ্যাটেন্ড করে নাই।
এখন কি করণীয় আপনার এই বিষয়ে? জি জি জি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী, অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে আপনি যখন যান আপনার ইন্টারভিউ লেটারটা নিয়ে, তখন তারা একটা নাম্বার দেয় আপনাকে বিফোর আপনি অফিসারের সাথে দেখা করার আগে। সেই নাম্বারটা কি আপনার কাছে আছে? এবং আপনি কি একা গিয়েছিলেন না আপনার সাথে অ্যাটর্নি গিয়েছিল? যদি আপনার কাছে অ্যাটর্নি দিয়ে থাকে, সরি, আমার সাথে অ্যাটর্নি গিয়েছিল এবং ওই নাম্বারটা আমার কাছে আছে, আমি পিকচার উঠিয়ে নিয়ে আসছি। ওকে, সো অ্যাটর্নি এটা ডিল করবে। অ্যাটর্নি যখন গিয়েছে, হি নোজ অর শি নোজ হাউ টু ডিল উইথ ইট, সো ডোন্ট ওয়ারি। আর অফিসার যে কথা বলেছে আপনাদেরকে, যে ফাইল পাওয়া যাচ্ছে না, তার নামটা ইউজুয়ালি আমাদেরকে যখন বলে, আমাদের কোনো কেসে এরকম অনেকবার হয়েছে, তখন আমরা সেই অফিসারের নামটাও নিয়ে আসি, যাতে আমরা চিঠি যখন লিখবো, ওরা যখন এখন আপনাকে লিখেছে যেভাবে, যে আপনি যান না ইন্টারভিউতে, তখন আপনি আপনার এই ডিটেলস গুলো দিবেন, কে কখন কত নাম্বার রুমে আপনাকে নিয়ে গেছিল এবং কখন আপনাকে এটা বলেছিল, অফিসারটার নাম সহ আপনি চিঠিতে লিখে দেবেন, দেন দে উইল টেক ইট ব্যাক। এরকম মিস্টেক হয়, ইউএসসিআইএস অনেক ধরনের মিস্টেকই করে। ওদের মিস্টেক করলে ইটস ফাইন, আমাদের মিস্টেক করলে ফাইন দিতে হয় আর কি, ভোগান্তি পোহাতে হয়, অ্যাপ্লিকেশন ডিনাই হয়ে যায়, অল দিস। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী, আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ করার আগে ছোট্ট একটা প্রশ্ন ছিল মোহাম্মদ নাসিম, তিনি বলেছিলেন যে ঢাকা ইমিগ্রেশন নিয়ে কি কোনো আপডেট আছে কিনা, খুব সংক্ষেপে 1 মিনিটে। নট রিয়েলি ভাইয়া, নট রিয়েলি। তো তার মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঢাকার অনেকেই অনেকভাবে সেটেল ডাউন করছে, যারা এখানে লেখাপড়া করেছেন, এখানে স্কুলে গেছেন, তারা অনেকেই বিয়ে শাদী করছে, বিভিন্ন ধরনের ডিফারেন্ট প্যাথে তারা এগোচ্ছে। সো ঢাকাদের এখনো যদিও মেইন কোনো ইনফরমেশন নাই আমাদের কাছে এখন, বাট দে আর go in one of the avenues and you'll get your destination. অনেক ধন্যবাদ মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম, আপনি আর একটা প্রশ্ন রেখেছিলেন, শুধু এটা আর জবাব দিচ্ছি না, এটাই আপনার একটা প্রশ্নের উত্তর দিয়েছে, আশা করি উত্তর পেয়েছেন, খুশি হয়েছেন। অ্যাটর্নি ইরশাদ সামি আগেও বলেছে, এখনও বলছে, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সেই সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও সারাদিন কর্মক্লান্ত ছিলেন, ব্যস্ত ছিলেন, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিটিজেনশিপ, যেটা আমাদের স্বপ্নের একটি বিষয়। আমরা এত কষ্ট করি এখানে আসি, স্বপ্ন দেখি, এসে একটি ব্লু পাসপোর্ট আমরা পাবো, গর্বিত নাগরিক হব আমেরিকার জন্য সেবা করব, জীবন উৎসর্গ করব, নানান স্বপ্ন আমাদের থাকে, সেটি একটু কঠিন হতে যাচ্ছে, সেটি আমরা বলেছি। আপনিও চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, প্রচুর দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। সবাই আপনারা ভালো থাকবেন, আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার। আপনাকে আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।